দীর্ঘ ১৬ বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দেশ গঠনে দ্রুত স্বচ্ছ সংসদ নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের। প্রথম যেই কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। দুর্নীতি দুঃশাসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে না কেউ, লক্ষ্মীপুরে বললেন জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা ধরে এগুতে হবে। সুনামগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, নিরাপত্তা জোরদার। ঝিনাইদহে ৩ জনকে হত্যার দায় স্বীকার করে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর বার্তা। মামলা হয়নি এখনো, তদন্তে নেমেছে পুলিশ। 3টি ডেড বডি পাওয়া গেছে, আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। গরমে স্যুট না পরার পরামর্শ জ্বালানি উপদেষ্টার, বললেন বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪২,০০০ কোটি টাকা, জনপ্রতি ৩,০০০। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি, এটা জনপ্রতি হচ্ছে ৩,০০০ কোটি টাকা। তো এই ৩,০০০ কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যাবে। ট্রাম্পের চাপে পিছু হটলেন জেলেনস্কি। খনিজ সম্পদের ভাগ দেওয়ার বিষয়ে সুর নরম ইউক্রেনের, চলছে খসড়া চুক্তির কাজ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি, এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের জন্যই রাজনীতি করে বিএনপি। তাই দেশকে এগিয়ে নিতে ও পুনর্গঠনের উদ্দেশ্যে সবার আগে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন, যার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সকাল 10:30টায় যশোর স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। অর্থ বিষয়ক সম্পাদক বিএনপি সদস্য জনাব তসলিম আহমেদকে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। নতুনভাবে দেশ গড়ে তুলতে সবার আরও আন্তরিক হওয়া প্রয়োজন, এমনটা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21শে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে জাতীয় প্রেস ক্লাবে হয় আলোচনা সভা, সেখানেই একথা বলেন তিনি। জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো। সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে বিদায় নিয়েছে ফ্যাসিবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সাংবাদিক মাহফুজুল্লাহ বাংলাদেশে সাংবাদিকদের জন্য অনুকরণীয় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকে সাংবাদিক নেতা হয়েছেন। সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন জাতি তা দেখেছে। তারা ক্ষমতাসীনদের সাথে আয় রোজগারের চেষ্টা করেছে। সাংবাদিক মাহফুজুল্লাহ এর ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খুরশিদ সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে।
দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজমায়েতে অংশ নেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না। নতুন রাজনৈতিক দলের শীর্ষ 4টি পদ মোটামুটি নিশ্চিত। এরই মধ্যে আরও 2টি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম। নতুন দলের নতুনত্ব নিয়েও কথা বলেন তিনি। এটা 4 জনের একটা ডেকোরাম থাকবে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এবং ওটার প্যারালাল তো হওয়ার প্রয়োজন নেই। আসলে প্রত্যেকের কাজ আলাদা আলাদা, এবং প্রত্যেকের যখন আমাদের যে কোনো একটা বিষয় সেন্ট্রাল ডিসিশন হবে, যে একটা ডেকোরাম থাকবে, সবার একটা ভোট, সে যে পদেরই হোক না কেন, একটা করে ভোট তারা ওন করবে, এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে বা অধিকাংশ ভোট কোনো একটা সিদ্ধান্তের যেদিকে যাবে, পক্ষে বা বিপক্ষে, ওইভাবেই সিদ্ধান্ত হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগ ও বিএনপি, এতে আহত হয়েছে অর্ধশতাধিক। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হালের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এরই জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখন। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। দায় স্বীকার করে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী নেতা কালু পরিচয়ে খুদে বার্তা পাঠানো হয়েছে। সকালে মরদেহগুলো শনাক্ত করেছেন নিহতের স্বজনরা। নিহতরা হলেন হরিণাকুণ্ডের আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রইসুল ইসলাম। তাদের মধ্যে হানিফ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত। পুলিশ বলছে, ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। শুক্রবার রাতে শৈলকুপার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিকেল বেলার দিকে গোসল করে একটা কল আসছে। কল আসার পরেই উনি গুছিয়ে রেডি হয়ে ভাবি তখন জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে। তা বলছে যে একজনের সাথে দেখা করতে। আমি ছোটবেলা থেকেই দেখছি যে সে হচ্ছে জেলে রয়েছে। আমার বয়স যখন 1 বছর, তখন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনী থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে। উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সাভারের গ্যান্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যকে। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় সারা দেশ। এরই মধ্যে এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে টাঙ্গাইলে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গতকাল মির্জাপুর থানায় এক ভুক্তভোগীর মামলার পর থেকেই চলছিল অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে সাভারের গেন্ডা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।
তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফরমার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সেদিন বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাত্রীদের টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাটের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের, আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরূপটি আমরা জানতে পেরেছি। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। জারিন অর্নি, যমুনা নিউজ। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে হয় এই ঘটনা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় শিশু শিক্ষার্থী। এ সময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে মার্কেটে ঢুকে প্রকাশ্যে কোপানো সেই দোকান কর্মচারী আকাশ এখন আইসিইউতে। চাঞ্চল্যকর এই ঘটনার পর চাপাতিসহ 2 জন ধরা পড়েছে। তবে এখনও আতঙ্কে মার্কেটের ব্যবসায়ী কর্মচারীরা। বেপরোয়া দুর্বৃত্তদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। গেল বুধবার রাতে নগরীর রাতোরার ডিপো আজিজ মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী আকাশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর জখম হয় হাতে পায়ে। দোকান থেকে নামে যাই দেখি যে আমার ছেলে ওখানে পড়ে রয়েছে কোপানো অবস্থায়। হাতের রক কাটে গেছে, পায়ের এখানে নলা কাটে গেছে, পিঠে কূপ দিছে। দোল লগে আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি। মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পাঠিয়ে দেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আটকে উঠছিলেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে এখানে আসি, এই পড়ে গেল, যাকে কোপাচ্ছে এই পড়ে গেল। তারপরে ওখানে ওকে কয়েক কোপ দেওয়ার পরে আমি কই কি ওকে কোপাচ্ছে কেন? তা বলতে বলতে ডেকে নিয়ে আসছে, আইনা প্রকাশ্য এখানে কোপা শুরু করছে। কোপা এরা এদিকে চলে গেছে। এই জায়গায় ওখান থেকে দোকান থেকে এনে তাই কোপাইছে। আশেপাশে যারা মানুষ বোঝার আগেই সে এখান থেকে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জানি হাত দিয়ে রক্ত বেরিয়েছে, যে পা দিয়ে রক্ত বেরিয়েছে, ঠিক আছে। রক্ত দেখে আমি নিজেই সেন্সলেস হয়ে গেছি। যে ঘটনার পর থেকেই ভীত সন্ত্রস্ত মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। এখানে অহরহ কিন্তু এখানে চিল্লায়, এইসব ছেলেগুলা কন্টিনিউ আসে, এখানে মোবাইল নিয়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, আবার রেলের 3 তাস বসাচ্ছে। ওইদিকে কোনার মধ্যে ধরে নিয়ে ফেলতেছে, ওইদিকে নিয়ে ফেলতেছে। এগুলো প্রশাসনের কোনো চোখের মধ্যে হতে পারতেছে না। এগুলো নিয়ে তো নিজেদের মধ্যেও তো ভয়ভীতি আছে না? অবশ্যই আছে। ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না ওদের জন্য। বই তো কাজ করতেছে, এটা তো নিরাপত্তা লাগবে, আমাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন। এটা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে আমরা প্রশাসনের সহায়তা চাচ্ছি। এ ঘটনায় মামলার পর ধারালো চাপাতিসহ জুলহাস ও শাহিন নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পূর্ব পরিচিত, তারা বন্ধু ছিল। তারা 1 মাস আগে চা খাচ্ছিল। চা খাওয়ার সময় যে ভিকটিমের গায়ে চা পড়ছে, এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। ওই রেসটা রয়ে গেছে আর কি, শেষ হয়নি, যেটার রেজাল্ট হচ্ছে এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় 100 ঘরবাড়ি। এর আগে খিলগাঁও তালতলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে হয় অগ্নিকাণ্ড। ছাই হয়ে গেছে পুরো গ্যারেজ। সেখানে কাজ করতে দেয়া 10 গাড়িও পুড়ে গেছে। 2 আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। দিবাগত রাত 1টার দিকে করাইল টিএনটির পশ্চিম অংশের বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে।
ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে, তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে শেষ। কেউ নাই, আমরা ছেলেও না, সন্তানও নাই, কিছুই নাই। কবরস্থানে কাম করে আমরা এখন কি বাজার চলমু, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, নিজের জীবনটা লে বাইরে পারি না। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে সিলিন্ডার লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই ঘটনা। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসীর অভিযোগ, লুট হয়েছে ঘরের মালপত্র। বাসার সামলাম না দোকান সামলাম, বুঝলেন না কি কইছি কথাটা? আপনার ঘরও গেল, আপনার দোকানও গেল, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে একবার, সব শেষ, কিচ্ছু একটা সুতো অবাদ করতে পারি না। ওদিক দিয়ে আস্তে আস্তে দোকানের ওদিকে সব লয়ে গেছে, কিচ্ছু নিতে পারি না, কিচ্ছু সরাইতে পারি না। এর আগে খিলগাঁওয়ের তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে, পুড়ে যায় বহু কাঠ। সব হারিয়ে ওয়ার্কশপ মালিকরা করছেন আহাজারি। 1 ঘন্টা পরে গাড়ি আসছে ফায়ার সার্ভিস, যদি গাড়িটা নগদ আইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। 5,80,000 টাকার সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পুড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো সেই প্রশ্ন সবার মুখে মুখে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গত 6 মাসে বাড়েনি বিদ্যুতের দাম। আইএমএফ-এর অনেক চাপ সত্ত্বেও দাম বাড়ানো হয়নি দাবি করলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে উত্তরায় এক ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি। জানান, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, প্রায় 42,000 কোটি টাকা ভর্তুকি রয়েছে। জানান সেই তথ্য। এ সময় বিদ্যুতের অপচয় কমাতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। গ্রীষ্মকালে সেচের বিদ্যুৎ বন্ধ রাখা হবে না, সেটি আবারও মনে করিয়ে দিলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, তাতে ব্যাহত হবে ফসল উৎপাদন। উপদেষ্টা বলেন, ইটকল পথ হারিয়ে ফেলেছে, কোনো লক্ষ্যমাত্রা ঠিক করতে পারেনি তারা। ইটকল কর্মকর্তাদের প্রকল্প এলাকায় সময় দেওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি, এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ, এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এবং এরপরও এই যে 6 মাস হয়ে গেল, আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এমন মন্তব্য করেন তিনি। সভায় বক্তারা সকল মামলার ডাবল জরিমানা আদায় বন্ধ, যে কোনো মামলার জরিমানা 1,000 টাকার নির্ধারণ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। রাজধানী সহ দেশের বড় বড় শহরের রাস্তায় এখানে সেখানে যত্র সিএনজি অটোরিকশা পার্কিং করা যাবে না। ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে বাদিকে দিয়ে আপনাদের চলতে হবে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল যেন তেলাপোকার রাজ্য। ওয়ার্ডের বিছানা থেকে দেয়াল সবখানেই বেঁধেছে বাসা, সাথে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, বাড়ছে ভোগান্তি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাড়তি রোগীর চাপসহ জনবল সংকটে তারা হিমশিম খাচ্ছেন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল দেখতে চাই ছুটে চলা এই তেলাপোকার গন্তব্য। গিয়ে থামলো ওয়ার্ডের বিছানার চাদরের নিচে। সেখানে রীতিমতো তেলাপোকার রাজ্য।
যেন হাসপাতাল নয়, তেলাপোকা উৎপাদনের কারখানা। 250 শয্যার এই হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে এমন চিত্র। দেয়ালে দেয়ালেও বাসা বেঁধেছে তেলাপোকা। চাদর, খাবার, থালা বাসন থেকে মেঝে সবখানেই রাজত্ব। এরই মধ্যে বেশ কয়েকজন রোগী ও স্বজনরা কামড় খেয়েছেন, ছেড়েছেন হাসপাতালও। তেলাপোকা প্রচুর আছে। রাত্রে একটু পাউরুটি রাখলে, বিস্কুট রাখলে, কোনো কিছু রাখলে তেলাপোকা দিয়ে ভর্তি হয়ে যায়। তেলাপোকার অত্যাচার থাকা যায় না তো, এখনো তো ওখানে ওই যে তেলাপোকা গুলো আছে, ওইটা ভিডিও করলেই তো হয়। তেলাপোকা খাবারে, বিছানায়, শরীরের উপরে, সব জায়গায় তেলাপোকা ছিল। শুধু তেলাপোকাই বাসা বাঁধেনি, হাসপাতাল জুড়েই নোংরা পরিবেশ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা, পানের পিক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ব্যবহার অনুপযোগী টয়লেট, ভেতরে নেই বিদ্যুৎ ও লকের ব্যবস্থা। অতিষ্ঠ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। এখানে খুব নোংরা পরিবেশ, তেলাপোকা, দুর্গন্ধ আছে। রোগীর সাথে থাকতে গেলে এগুলো এখানে খাইতে লাগে। আমরা হাসপাতালে মানুষ সবাই এসে সুস্থ হতে, কিন্তু এখানে সুস্থতা তো কিছুই দেখতেছি না। মানুষও সচেতন না, আর যত মানুষ ভর্তি হয় এই হিসাবে আমাদের এখানে টয়লেটের ব্যবস্থা নেই। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, ধারণ ক্ষমতার চেয়েও প্রতিদিন দ্বিগুণ রোগীর চাপ, সাথে জনবল সংকটে বেড়েছে সমস্যা। তাই পরিচ্ছন্নতার বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরিষ্কার তো রোগীর লোকে করে, আমরা তো আর ওয়ার্ডের মধ্যে যাই অপরিষ্কার করি না। এক এক সময় এক একটা রোগী আসে, ওনারা অপরিষ্কার করলে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে হচ্ছে পরিষ্কার। আমাদের সবসময় 550 থেকে 600 রোগী ভর্তি থাকে। সেই তুলনায় আমাদের হাসপাতালের যে অবকাঠামো, এটা নোংরা বা অপরিষ্কার হওয়ার প্রবণতাও বেশি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ সর্বমোট 244টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য রয়েছে 74টি। গত 6 মাস থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বাজেট পাচ্ছি না। তবে সদরেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাজেটটা এখানে কর্মী রয়েছে আউটসোর্সিং এ, তারা কাজ করছে। কিন্তু সদরে যেহেতু প্রায় 3 গুণ 4 গুণ রোগী থাকে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা একটু কঠিন হয়ে যায়। 1987 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। 250 শয্যায় উন্নীত হয় 2020 সালে। ঠাকুরগাঁও ছাড়াও চিকিৎসা নিতে আসেন আশপাশের জেলার রোগীরাও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রতিষ্ঠার পর প্রায় 8 বছরেও হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলেও কর্ণপাত করেনি কেউ। বিগত সময়ে দুর্নীতি আর নিয়োগ বাণিজ্যের কারণেই হয়নি কোনো অগ্রগতি, বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। অস্থায়ীভাবে 3টি কলেজের ভবনে 1000 শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা করা হলেও ভোগান্তি কমছে না। 2015 সালের 8 মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অস্থায়ী ক্যাম্পাসে 12টি অনুষদের অধীনে চলছে পাঠদান। খেলার মাঠ না থাকায় শারীরিক, মানসিক সহ নানা সমস্যা উল্লেখ করে প্রতিষ্ঠার পর থেকেই স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময় করেছেন বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি। 7 বছর ধরে একটা ক্যাম্পাসের বিল্ডিং নেই। আমরা মহিলা কলেজে ক্লাস যাই, ডিগ্রি কলেজে ক্লাস যাই, সেখানে ছেলেরা আমাদেরকে দেখে টন করে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে আমরা চলছি। এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে। আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন। আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যদি ক্যাম্পাসে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিসগুলো না পাই, তাহলে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কি মানে? আমাদের দাবি মানতে হবে, আমাদের স্থায়ী ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয়রাও। একজন শিক্ষক হিসেবে আমাদের যে প্রাপণীয় যে অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ একই রুমে আমরা 7 থেকে 8 জন শিক্ষক বসতে হচ্ছে এবং পাশাপাশি 2টা ক্লাসরুমে আমাদের 7টা ব্যাচের ক্লাস নিতে হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয় অনেক বড় ব্যাপার। এখানে সৃজনশীলতা, শিক্ষা এবং নতুন জ্ঞান সৃষ্টির যে চর্চা হয়, তার সাথে আসলে একটি ক্যাম্পাসের বিরাট যোগ রয়েছে। এই প্রশাসন চেষ্টা করেছে স্থায়ী ক্যাম্পাস করার জন্য, কিন্তু সফল হয়নি। স্থায়ী ক্যাম্পাস করার জন্য কিন্তু সফল হয়নি। আমাদের প্রত্যাশা স্থায়ী ক্যাম্পাস হোক এবং ছাত্রদের প্রত্যাশা স্থায়ী ক্যাম্পাস হোক। তারা তাদের মতো করে আন্দোলন করছে তাদের লাইনে, আমরা আমাদের মতো করে আন্দোলন করছি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কবিগুরুর গোচারণ ভূমিতে জায়গা নির্ধারণ করা হয়েছে 225 একর। আর 2017 সালেই এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয় 9,200 কোটি টাকা। প্রাথমিকভাবে কাজ শুরু করতে 599 কোটি 50 লাখ টাকার বাজেট প্রস্তাবনা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ফল কি বিলাস পণ্যে পরিণত হচ্ছে? ব্যবসায়ীরা বলছেন শুল্ক বাড়ানোর ফলে অনেকটাই দামি পণ্যে পরিণত হয়েছে ফল। কমলা, আপেল, আঙ্গুরের দাম বৃদ্ধিতে দেশি জাতের ফলে ঝুঁকছেন অনেকেই, কিন্তু সেখানেও স্বস্তি নেই। এই পরিস্থিতিতে ফল আমদানিতে আরোপিত শুল্ক কর কমানোর পক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে শুল্ক কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ফলের বাজারে সীমিত আয়ের মানুষের আনাগোনা বেশ কম। 9 জানুয়ারিতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে। দোকানিরা জানিয়েছেন তাদের কমেছে বেচা বিক্রি। ক্রেতারা বলছেন এবার রমজানের আগেই আপেল, মাল্টা, কমলা, আঙুরের বাজার বেশ চড়া। কেউ কেউ দেশি ফলের দোকানে ঢু মারছেন, কিন্তু সেখানেও স্বস্তি নেই। 1000 টাকা নিয়ে আসলে 2টা ফল কিনা যায় না, 2টা আইটেম কিনে বাসায় নিয়ে যাওয়ার মতন অবস্থা নাই। মহা সিন্ডিকেটের শিকারে পরিণত হয়েছে এই ফল। এটা আসলে আর এখন মধ্যবিত্ত কেন, উচ্চ মধ্যবিত্তেরও নাগালের মধ্যে নেই। ক্রেতাদের জন্য তো অবশ্যই এটা বাড়তি চাপ চলে আসে যখন প্রাইস বেড়ে যায়। মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা এবং খুচরা পর্যায়ে 50 থেকে 60 টাকা। এক কার্টন মালটার 15 কেজির কাস্টমস ডিউটি হচ্ছে আপনার 1870 থেকে 80 টাকা, আমরা বিক্রি করতেছি হচ্ছে 2800 থেকে 3000 টাকা। তো আপনি একটু চিন্তা করেন যে আমাদের অবস্থানটা আসলে কোথায়। এমনিতেই ডিউটি অনেক বেশি, তারপর আবার নতুন করে সম্পূর্ণ শুল্ক বাড়ার কারণে 20 টাকা করে ডিউটি বেড়ে গেছে পার কেজি আপেলে। 2 দিন আগে নাশপাতি বেচি 350, আর আজকে নাশপাতি কিনে আনতে 500 টাকা কেজি। তরমুজ আছে আপনার 80 টাকা 70 টাকা কেজি, আনারস 70 টাকা 60 টাকা পিস। ফল আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। আন্দোলনের পাশাপাশি আলোচনা করছেন নীতি নির্ধারকদের সাথে, কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি। এই ডিউটি কমানোর জন্য যারা কাজ করতেছে তাদের সাথে আমাদের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। এখন আমরা আলোচনায় থাকবো না আমরা পোর্ট বন্ধ রাখবো, বন্দর বন্ধ রাখবো। যদি আমরা বন্ধ রাখি, এখন রমজান সামনে, এখানে কিন্তু ফলের ক্রাইসিস হবে। ক্রেতাদের স্বস্তি দিতে বাড়তি শুল্ক কর প্রত্যাহারের পক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেগুলো আমদানিকৃত ফল তাদের নাগালের মধ্যে আনার জন্য ডিউটি অ্যাডজাস্ট করা সঙ্গত বলে আমি মনে করি, এবং সেই ক্ষেত্রে আমি এনবিআর এবং ট্যারিফ কমিশনকে যারা এটা ডিউটি আরোপ করেন তাদেরকে অনুরোধ করব এটা মানুষের নাগালের মধ্যে আনার জন্য। রমজানে ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। একটি সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 5 দশকেও নির্মাণ হয়নি ব্রিজ, তাই স্থানীয়রাই উদ্যোগী হয়ে বানিয়েছেন অস্থায়ী সাঁকো। কিন্তু প্রতি বছর বর্ষায় এই সাঁকো সরিয়ে নিতে হয়, তাই দুর্ভোগ পিছু ছাড়ছে না 2 ইউনিয়নের মানুষের। হাওড় বেষ্টিত আরওয়াইল ও পাকশিমল ইউনিয়নের অন্তত 15 গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। সারি সারি বাঁশ আর কাঠ দিয়ে কোনো রকমে তৈরি হয়েছে সাঁকোটি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শুকনো মৌসুমে যাতায়াত ও পণ্য পরিবহন হয় এ পথে। প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি বাঁশ ও বেতসহ বিভিন্ন উপকরণে তৈরি করা হয় প্রায় 1000 ফুট দীর্ঘ ও 10 ফুট প্রস্থের অস্থায়ী এই সাঁকোটি। বর্ষায় পানি বাড়ার আগেই আবার ভেঙে ফেলতে হয়। কাতি মাস থেকে আরম্ভ হলে মনে করুন যে একটা আষাঢ় মাস পর্যন্ত মানে আমরা চলাচল করতে পারি, এরপরে মনে নৌকা দিয়ে আমরা চলাফেরা করি। আজকে আমরা বাড়ি অঞ্চলের এই সেতুর ব্রিজটা অবহেলিত, অবঞ্চিত, অবলাঞ্ছিত। এই সাঁকো দিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার হলেও পার হতে পারে না বড় কোনো যানবাহন। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কৃষিপণ্য সহ যাবতীয় দ্রব্য আনা নেওয়া করতে হয় এলাকার মানুষকে। এতে খরচ যেমন বাড়ে তেমনই বাড়ে ভোগান্তিও। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এদিক দিয়ে কষ্ট করে আসা যাওয়া করে, নিজেদের ব্যাগ বাড়ি বস্তুগুলো, আমরা তো যুবক মানুষ, বৃদ্ধ লোকরা পর্যন্ত নিজেদের এই কষ্ট করে নিজেদের বাজার সাথে নিতে হয়। যদি অটো বা মোটরসাইকেল সিএনজির ব্যবস্থা থাকতো বা ব্রিজটা
থাকতো অবশ্য, ফাঁকা ব্রিজটা থাকতো, তো আমরা সবাই গ্রামের মানুষ সুবিধা পাইল। এলাকার মানুষ এই ব্রিজটার জন্য অনেক কষ্ট করতেছে, যে কোনো না কোনোভাবে যদি ব্রিজটা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, জনদুর্ভোগ কমাতে ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের প্রক্রিয়া একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। প্রকল্পের ভিতর এই প্রকল্পটা পাস হবে, প্রকল্পটা পাস হলে আমরা এটা করতে পারবো। আর এটা সব ফর্মুলেশনটা ঢাকায় হয়তো আমরা কিছু ডাটা দিয়ে সহযোগিতা করি, ফিজিবিলিটি বিভিন্ন তথ্য দেই। এটা একটু প্রক্রিয়াগত একটু আছে আর কি, পত্র একটু দীর্ঘ। জনপ্রতিনিধিদের কাছে 5 দশক ধরে সেতুর দাবি করেও কোনো সমাধান মেলেনি এই অঞ্চলের মানুষের। জারিন অর্নি, যমুনা নিউজ। সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার ইস্যুতে এই সতর্কবার্তা দেওয়া হয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। Regarding whether SARC came up for discussion or not, yes, the matter was brought up. সার্কের প্রসঙ্গটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপস্থাপন করেছেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রাখার জন্য দায়ী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে হালকাভাবে নেবে না। ট্রাম্পের চাপে পিছু হটছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতদিন খনিজ সম্পদের ভাগ না দেওয়ার বিষয়ে অনড় থাকলেও এবার নমনীয় করেছেন সুর। জানান, খসড়া চুক্তির লক্ষ্যে কাজ শুরু করেছে দুই দেশ। এদিকে মার্কিন প্রেসিডেন্টও নিশ্চিত করেছেন কিয়েভের সাথে চুক্তির কাছাকাছি ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে পুতিন ও জেলেনস্কিকে দিয়েছেন একযোগে কাজ করার পরামর্শ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরই বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূরত্ব। প্রেসিডেন্ট জেলেনস্কিকে উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন সরকার। ইউক্রেনের বিপুল খনিজ সম্পদের ভাগ চেয়েছিলেন ট্রাম্প। মূলত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বেড়েছে দুদেশের তিক্ততা। হোয়াইট হাউসের হুমকি, যুক্তরাষ্ট্রের প্রস্তাব না মানলে ইউক্রেনকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। তারপরই অনড় অবস্থান থেকে সরলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পথে তার দেশ। যুক্তরাষ্ট্রের সাথে খসড়া চুক্তির লক্ষ্যে কাজ করছে ইউক্রেন। এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। ইউরোপের স্থায়ী শান্তি নিশ্চিতে আরো অনেক কিছু করার আছে। ইউরোপের নিজস্ব কৌশল তৈরি করা উচিত, যা যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই করতে হবে। ট্রাম্পও নিশ্চিত করেছেন, ইউক্রেনের সাথে হতে যাচ্ছে বড় চুক্তি। যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান আবারও স্পষ্ট করলেন তিনি। দাবি, ক্ষমতায় থাকলে এই যুদ্ধই হতো না। পাশাপাশি শান্তি নিশ্চিতে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। লাখ লাখ হত্যা বন্ধ করতে চাই। যুদ্ধে তরুণ সেনারা মারা যাচ্ছে। স্যাটেলাইট থেকে যুদ্ধক্ষেত্রের যে ছবিগুলো দেখেছি তা সাধারণ মানুষ নিশ্চিতভাবেই দেখতে চাইবে না। চাই প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি একযোগে কাজ করুক। আমি সে সময় রাষ্ট্রপ্রধান থাকলে ভয়াবহ এই যুদ্ধ হতো না। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও রণক্ষেত্র উত্তপ্ত। প্রতিদিনই রাশিয়ার কাছে ভূমি হারাচ্ছে ইউক্রেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেতানিয়াহুর হুমকির 24 ঘন্টা না পেরোতেই পশ্চিম তীরে আবারও অভিযান এবং ধরপাকড় শুরু করেছে আইডিএফ। ইসরায়েলের যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণের পর পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়ানোর হুমকি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর থেকে অঞ্চলটিতে চালানো হচ্ছে তাণ্ডব। আটকও হয়েছে অনেকে। আতঙ্কে এলাকা ছাড়ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা। সন্ত্রাসবাদ উৎখাতের নামে পশ্চিম তীরে চলছে ইসরায়েলি আগ্রাসন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। আতঙ্কে আবাসস্থল ছাড়ছেন অনেকে। অভিযান চলাকালে পশ্চিম তীর সফর করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, গাজা উপত্যকার পর পশ্চিম তীরেও আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। যে কোনো মূল্যে প্রতিহত করা হবে তাদের অপতৎপরতা। সন্ত্রাসীদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা পরিষ্কার, কোনো ছাড় দেওয়া হবে না। হামাস সহ প্রতিটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এ লড়াই। যারা বোমা হামলা করেছে তাদের চূড়ান্ত পরিণতি দেখব আমরা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসী হামলা আখ্যা দেয় তেল আবিব। এর প্রতিশোধ নিতে পশ্চিম তীরে অভিযানের পরিধি বৃদ্ধির ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেনারা অসাধারণ কাজ করেছেন। যেসব এলাকা এবং সড়ক একসময় সন্ত্রাসীদের কবজায় ছিল সেগুলো এখন মুক্ত। হামাসকে নিশ্চিহ্ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়িয়েছি।
যুদ্ধবিরতির পর থেকেই পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়ায় ইসরায়েল। নতুনভাবে অঞ্চলটিতে 1000-এর বেশি বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলকে নতুন করে সিরি বিবাসের মরদেহ হস্তান্তর করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি, শুক্রবার নতুন করে মরদেহটি রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলে পাঠানো হয়েছে। মুঠোফোনে কাতার ভিত্তিক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন হামাস নেতা মাহমুদ মারদাউই। পরে রেড ক্রস নতুন মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। এরই মধ্যে ফরেনসিক পরীক্ষার পর ইসরায়েলও নিশ্চিত করেছে পঞ্চম মরদেহটি সিরি বিবাসের। গেল বৃহস্পতিবার সিরি বিবাস ও তার 2 সন্তান সহ 4 জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ইসরায়েলের অভিযোগ, বাকি 3 জনের মরদেহ ঠিক থাকলেও সিরি বিবাসের পরিবর্তে অন্য কারো মরদেহ হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বৈঠক করলেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার G20-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে এই 2 নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বৈঠকে 2 দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা, ডোনাল্ড ট্রাম্পের সমালোচিত বাণিজ্য নীতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। আয়োজক দক্ষিণ আফ্রিকার সাথে দ্বন্দ্বের জেরে এতে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।